জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার। আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই আপনারা? জি, আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন স্যার? স্যার কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? সবার নাস্তা করা হয়েছে সকালে? জি স্যার। আলহামদুলিল্লাহ ভালো। আমরা জানি আমরা প্রায় সেমিস্টারের একেবারে শেষ প্রান্তে। আর মাত্র কয়েকটি ক্লাস হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্স করতে হচ্ছে SW 2203 আর কোর্স টাইটেল হচ্ছে ডেমোগ্রাফিক ইস্যুস বাংলাদেশ এন্ড গ্লোবাল কনটেক্সট। আমরা আজকে লেকচার থেকে আমাদের যে আউটকামটা আসবে আমাদের কাছে এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে মাইগ্রেশন কি বা কাকে বলে এবং মাইগ্রেশনের কারণগুলো কি, কেন মানুষ মাইগ্রেশন করে। আমাদের আজকের লেকচার থেকে আশা করি এই কনসেপ্টটা বা এই বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা প্রথমে একটু জানবো যে মাইগ্রেশন কি বা কাকে বলে। আমরা ইতিমধ্যেই আমাদের এই লেকচারটা আপনাদের স্টাডি পোর্টালে আপলোড করে দিয়েছি, আপনারা হয়তো দেখছেন ওখান থেকে। অবশ্যই আপনাদের এই সম্পর্কে একটা ধারণা আছে অনেকেরই যে মাইগ্রেশন কি বা স্থানান্তর বলতে আমরা কি বুঝি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে যে সোশ্যাল সায়েন্সের মধ্যে মাইগ্রেশন বলতে কি বোঝানো হয়। এখানে বলা হচ্ছে যে মাইগ্রেশন ইজ এ রিলেটিভলি পার্মানেন্ট মুভমেন্ট অফ এ পারসন or population across a political boundary to a new residential area or community. একেবারে সহজ একটা কনসেপ্ট এখানে বলা আছে যে স্থানান্তর বলতে বোঝানো হয় যে স্থায়ীভাবে একজন ব্যক্তি বা জনগণের একটা পলিটিক্যাল বাউন্ডারি থেকে অন্য জায়গায় যাওয়াকে বোঝাচ্ছে, একটা কমিউনিটি থেকে অন্য কমিউনিটিতে বা একটা রেসিডেন্স থেকে অন্য জায়গায় বোঝাচ্ছে। এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে রিলেটিভলি পার্মানেন্ট মুভমেন্ট, যে অপেক্ষাকৃত স্থায়ীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন বোঝানো হয়। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে যদি আপনি কোথাও বেড়াতেও যান, যদি আপনি 3 মাসের জন্য দেশের বাইরেও যান, ওটাকে ওভাবে মাইগ্রেশন মানে বলা হবে না। মাইগ্রেশন বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে জনসংখ্যার বা মানুষের অপেক্ষাকৃত স্থায়ীভাবে এক স্থান থেকে অন্য স্থানে, এক কমিউনিটি থেকে অন্য কমিউনিটি থেকে বা একটা রাজনৈতিক বাউন্ডারি থেকে অন্য রাজনৈতিক বাউন্ডারিতে চলে যাওয়া। এখানে পলিটিক্যাল বাউন্ডারি বলতে যেহেতু এই শব্দটা ব্যবহার করা হয়েছে, আপনি হয়তো এক স্টেট থেকে অন্য স্টেট যেতে পারেন, এক দেশ থেকে অন্য দেশে যেতে পারেন। এই বিষয়টাকে আপনি বলা হচ্ছে যে মাইগ্রেশন। তাহলে আপনি যদি সহজ ভাষায় বলেন, একেবারে এক সেন্টেন্সে বলেন, তাহলে আপনি এভাবে বলতে পারেন যে মাইগ্রেশন বা স্থানান্তর বলতে অপেক্ষাকৃত স্থায়ীভাবে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে আসা যাওয়াকে বোঝায়। এখানে বিষয়টা মাথায় রাখতে হবে যে অপেক্ষাকৃত স্থায়ীভাবে, হ্যাঁ, বেড়ানোর উদ্দেশ্য নয় বা ভিজিটের উদ্দেশ্যে নয়, যে আপনি কোথাও যদি ভিজিটে চলে যান 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য দেশের বাইরে যেতে পারেন বা আপনি বেড়াতে যেতে পারেন কোথাও, এটাকে এখানে মাইগ্রেশন হিসাবে মানে বলা যাবে না। এটা হলো এই কথাটা কার কাছে ক্লিয়ার, যদি কারো কাছে কোনো জটিলতা থাকে? স্যার আমার কাছে ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। যদি আমাদের এখানে কোশ্চেন এবং আনসার সেশন আছে, আমরা পরে এই বিষয় নিয়ে এখানে আলোচনা করব, আশা করি কঠিন হবে না বিষয়টা। টাইপ অফ আমরা পরবর্তীতে এখানে একটু আলোচনা করব টাইপস অফ মাইগ্রেশন, যে কথাটা আমাদের কনসেপ্টের মধ্যে অলরেডি চলে আসছে যে মাইগ্রেশন বা স্থানান্তরের প্রকারটা কয় রকম। সাধারণত মাইগ্রেশন বা স্থানান্তরটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখানে বলা আছে যে ইন্টারনাল মাইগ্রেশন এবং এক্সটার্নাল মাইগ্রেশন। ইন্টারনাল মাইগ্রেশন কি, এটা আমরা আমাদের কাছে ক্লিয়ার যে মুভিং উইদিন এ স্টেট, কান্ট্রি আর কন্টিনেন্ট, যে আপনি যদি একটা নির্দিষ্ট রাষ্ট্রে, যে দেশে আপনি বসবাস করেন, তার ওই স্টেটের মধ্যে যদি কোথাও মাইগ্রেট করেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে বা এক জেলা থেকে অন্য জেলায় আমরা অনেক সময় মাইগ্রেট করি আমাদের প্রয়োজনে। আমরা অবশ্যই সেই বিষয়টা আলোচনা করব যে কেন আমরা মাইগ্রেট করি, মাইগ্রেশনের কারণগুলো কি। এখানে এটাই বলা হচ্ছে যে ইন্টারনাল মাইগ্রেশন বলতে বোঝানো হচ্ছে যে একজন ব্যক্তি বা জনগণ এক রাষ্ট্রের মধ্যে মাইগ্রেট করতে পারে, গ্রাম থেকে শহরে চলে আসতে পারে অপেক্ষাকৃত স্থায়ীভাবে, অথবা শহর থেকে সেই গ্রামে চলে যেতে পারে, বা এক জেলা থেকে অন্য জেলায় চলে যাওয়া, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন। 2 নম্বরে যেটা মাইগ্রেশন প্রকার, তা হচ্ছে এক্সটার্নাল মাইগ্রেশনের কথা বলা হচ্ছে এখানে, যে মুভিং টু এ ডিফারেন্ট স্টেট, কান্ট্রি আর কন্টিনেন্ট, যে আপনি এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যদি স্থায়ীভাবে চলে যাওয়ার চিন্তা করেন। যেমন আমরা দেখি যে অনেক সময় আমরা মিডিয়াতে দেখি বা পত্র পত্রিকা দেখি স্থায়ীভাবে বিভিন্ন দেশ অন্য দেশের নাগরিকদেরকে
থাকার জন্য ইনভাইট করে। আমরা দেখি রিসেন্ট কানাডাতে বলা হচ্ছে যে সহজ ভাবে মানে এক দেশ থেকে অন্য দেশে তারা লোক নিবে। তো আপনি যদি এই ইন্টেনশন যদি চলে যান এখান থেকে যে বাংলাদেশ থেকে আপনি কানাডা চলে যাবেন সপরিবারে, তাহলে এটাকে আমরা বলবো এক্সটার্নাল মাইগ্রেশন। এই ইন্টারনাল এবং এক্সটার্নাল মাইগ্রেশন এই দুটা বিষয় কি মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার কিনা? সহজ, একেবারে সহজ কনসেপ্ট এখানে বলা হচ্ছে। আমরা এখানে মাইগ্রেশনের সাথে দুটা কনসেপ্ট জড়িত। আমরা এটা যদিও এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমরা আলোচনার ক্ষেত্রে বলতে পারি যে আমরা বলছি যে ইমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট দুটা কথা, যে বহির্ভাষণ এবং অভিবাসী। আমরা যে কথাটা বলছিলাম যে যদি আপনি বাংলাদেশ থেকে কানাডা চলে যান স্থায়ী বসবাসের উদ্দেশ্যে, তাহলে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি হবেন বহির্ভাষণ, যে আপনি বাংলাদেশ থেকে ওই দেশে চলে গেলেন। আর যদি কানাডার প্রেক্ষাপটে আপনি হবেন অভিবাসী, আপনি ওইখানে স্থায়ীভাবে চলে গেলেন। আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে মাঝে মাঝেই এই বিষয়টা নিয়ে খুব সমস্যা তৈরি হয়, অভিবাসন সমস্যা, যে তাদের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপার থেকে শুরু করে কি কি সুযোগ সুবিধা তারা পাবে। অনেক সময় এই যারা অভিবাসী এদের বিষয়ে কিন্তু রাজনৈতিক ইস্যু উন্নত বিষয়ে কাজ করে, যে তাদের যেহেতু অনেকেরই ভোটার অধিকারের ব্যাপার আছে, স্থায়ীভাবে যদি কেউ থাকে ওইখানে বা গ্রিন কার্ড প্রাপ্ত ব্যক্তিদের ভোটাধিকার যদি বিষয় এখানে থাকে, তাহলে এই বিষয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজনৈতিক ক্ষেত্রে। তাহলে এই মাইগ্রেশনের সাথে দুটা বিষয় কনসেপ্ট জড়িত, একটা হচ্ছে বহির্ভাষণ আর হচ্ছে অভিবাসন। এই বিষয়টা একেবারে সহজ ব্যাপার, যে আপনি বাংলাদেশ থেকে যদি আমেরিকা চলে যান, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে হবেন বহির্ভাষী, আর যদি আমেরিকায় আপনি হবেন অভিবাসী। এই বিষয়টা আমরা মাঝে মাঝে আমরা দেখি পত্র পত্রিকার বিভিন্ন সময় আলোচনায় চলে আসে, কারণ ইউরোপে অনেক দেশেই এই মাইগ্রেশন বা এই অভিবাসন কেন্দ্রিক সমস্যাগুলো আমরা দেখি। তো এই হচ্ছে টাইপস অফ মাইগ্রেশন, একেবারে সহজ। দুটা মাইগ্রেশন ধরনটা দুই রকম, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল, এবং এই মাইগ্রেশনের সাথে দুটা কনসেপ্ট জড়িত, একটা হচ্ছে ইমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট, বহির্ভাষিয়ান ও অভিবাসন। আমরা তারপরে চলে যাব কজেস অফ মাইগ্রেশন, যে মানুষ কেন মাইগ্রেট করে। এখানে বলা আছে যে people migrate for many different reasons. This reason can be classified as economic, social, political or environmental. তো আমরা এটাকে মোটামুটি ভাবে, যদিও বিভিন্ন কারণ আছে, এই কারণগুলোকে আমরা দুটা ভাগে ভাগ করে নিতে পারি। একটা হলো ফুল ফ্যাক্টরস, একটা হলো পুশ ফ্যাক্টরস। যে দুই কারণে মানুষ মূলত মাইগ্রেশনটা করে। আমরা বলতেছি একটা হলো পুল ফ্যাকশন, পুল ফ্যাক্টরস, একটা হলো পুশ ফ্যাক্টরস, যে আপনি মানুষ আকর্ষণের কারণে বা আকর্ষণ জনিত কারণে মাইগ্রেশন করে। আর আরেকটা বিষয় হচ্ছে বিকর্ষণ জনিত কারণে মানুষ মাইগ্রেশন করে। তাহলে মাইগ্রেশনের কারণটাকে মোটামুটি ভাবে আমরা দুটা মেজর ভাগে বা মূল ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে আকর্ষণ জনিত কারণ, আর একটা হলো বিকর্ষণ জনিত কারণ। তো আকর্ষণ কি? যে এমন কোন সুযোগ সুবিধা বা বা আপনি যেটা প্রত্যাশা করেন, এই সুযোগ সুবিধাগুলো আপনি যেখানে পাবেন, আপনি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবেন, আপনাকে আকর্ষণ করে, সেটা আমরা বলবো এখানে। আর বিকর্ষণ বলতে আপনি যে রেসিডেন্সিয়াল এরিয়াতে বসবাস করেন, ওই এরিয়া যদি আপনার উপযুক্ত না হয় বা আপনি যেরকম প্রত্যাশা করেন ওরকম না থাকে, বা আপনাকে পুশ করে বের করে দেয় এখান থেকে, বিকর্ষণের কারণে আপনি বের হয়ে চলে আসেন, সে রাজনৈতিক কারণ হইতে পারে বা অন্য কোনো কারণ হইতে পারে। এই কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন করে। তাহলে আমরা এটা বলতে পারি যে মাইগ্রেশনের মূল মেজর কারণ হচ্ছে দুটা, একটা হলো আকর্ষণজনিত কারণ, আর একটা হচ্ছে বিকর্ষণজনিত কারণ। এটা মানুষের কারণ, মানে মাইগ্রেশনের কারণ। আমরা কারণটা একটু আলোচনা করবো এখানে নিচে, কেন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। আমার বলা হচ্ছে ল্যাক অফ সার্ভিসেস। মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার কারণ হচ্ছে যদি সেখানে আপনার সার্ভিস বা সুযোগ সুবিধা যদি স্বল্পতা থাকে। আমাদের দেশে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করি, যে সেটা হচ্ছে গ্রাম থেকে শহরে মানুষের মাইগ্রেশনের হারটা বেশি। আমরা যদি স্বাধীনতার পর থেকে বর্তমান সময়ে দেখি, মোটামুটি কিছু জরিপ আমরা বা কিছু ডাটা আমরা পাবো। একটা সময় আমাদের দেশে প্রায় 80% মানুষ গ্রামে বসবাস করত। এখন এই 80% থেকে সেটা 70% এর নিচে চলে আসছে। আর বাকি মানুষগুলো শহরে বসবাস করে। এবং এই শহরে বসবাস করার বা এই মাইগ্রেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সার্ভিস বা গ্রামে সার্ভিস বা সুযোগ সুবিধার স্বল্পতার কথা আমরা বলতে পারি। শহরে যেরকম উচ্চশিক্ষার সুযোগ সুবিধা আছে, একই রকম ভাবে ইনকামের সুযোগ সুবিধা বেশি। তারপরে চিকিৎসা সুযোগ সুবিধাগুলো আমাদের দেশে শহর কেন্দ্রিক।
এই সুযোগ সুবিধাগুলোর কারণেই মানুষ মূলত গ্রাম থেকে শহরে বসবাস করার চিন্তা করে। তারপরে আমরা বলতে পারি যে মাইগ্রেশনের যে মূল কারণ সেটা হচ্ছে ল্যাক অফ সার্ভিসেস। এটা কিন্তু আপনাকে আকর্ষণ করে যে আপনাকে গ্রাম থেকে শহরে আকর্ষণ করে যে শহরের সুযোগ সুবিধাটা বেশি, সার্ভিসটা বেশি। আকর্ষণের কারণে আপনি গ্রাম থেকে শহরে চলে আসতেছেন। এখানে ২ নম্বর যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে ল্যাক অফ সেফটি, যে নিরাপত্তা বিষয় যেটা যে সেফটি বা নিরাপত্তার স্বল্পতা, যেটা বলা হচ্ছে ল্যাক, অভাব। যে আপনি যে রেসিডেন্সিয়াল এরিয়াতে বসবাস করেন, যদি এমন হয় যে এটা রাজনৈতিক কারণে হয়তো আপনার জন্য নিরাপদ না হইতে পারে, যে রাজনৈতিক সমস্যাগ্রস্ত হইতে পারেন আপনি, অথবা আপনি যদি এমন কোনো এরিয়াতে বসবাস করেন, পাহাড়ি কোনো এরিয়াতে, সেখানে আপনাদের ছেলে মেয়েদের নিরাপত্তার ব্যাপার হইতে পারে, সেফটি নিরাপত্তার ব্যাপার হইতে পারে। যদি এমন হইতে পারে যে আপনি কোথায় বসবাস করেন সেখানে সর্বহারা জাতীয় লোক আছে, এরকম বিভিন্ন ধরনের দাঙ্গা বেশি হয়, তাহলে আপনি কিন্তু ওইখান থেকে এক এরিয়া থেকে অন্য এরিয়াতে চলে আসার সম্ভাবনা থাকতে হবে, বা আপনি মাইগ্রেট করেন। তাহলে ২ নাম্বার আমরা যে কারণটা এখানে বলতে পারি যে মানুষের বা জনগণের মাইগ্রেট করার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নিরাপত্তাহীনতা। তো নিরাপত্তাহীনতা হইতে পারে এরকম যে আপনি কোন এলাকায় বসবাস করেন, সেখানে সেখানে যদি কোন ধরনের দাঙ্গা বা এই ধরনের সমস্যাটা বেশি হয় ক্রমাগতভাবে, তাহলে আপনার হয়তো সেফটি বা নিরাপত্তার বিষয়। আমরা দেখি যে কোন এরিয়া বেস কিন্তু আপনার বিভিন্ন সমস্যা বেশি কম থাকে। সুতরাং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের মাইগ্রেট করার জন্য। তারপর বলা হচ্ছে হাই ক্রাইম, যে উচ্চ অপরাধ, যেখানে অপরাধ প্রবণতাটা বেশি। অপরাধ প্রবণতা বেশি হলে মানুষ ওইসব এরিয়াতে বসবাস করতে চায় না। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, যেমন আপনি হয়তোবা ঢাকাতেই কোনো জায়গায় এক থানায় বসবাস করেন। আপনি হয়তোবা থাকেন মিরপুরে, যে এরিয়াতে বসবাস করেন এখানে হয়তোবা ক্রাইমের সংখ্যাটা একটু বেশি, অপরাধ বেশি এখানে। তো আপনি চিন্তা করলেন যে আমার সন্তানের কথা চিন্তা করে বা ভবিষ্যতের কথা চিন্তা করে বা নিরাপত্তার কথা চিন্তা করে আপনি এই হাই ক্রাইম যে এরিয়াতে, এই ক্রাইম প্রবণ এলাকা থেকে আপনি চিন্তা করেন যে আমি হয়তো একটু গুলশানে চলে যাই বা আমি একটু ধানমন্ডিতে থাকবো, সেখানে ক্রাইমের পরিমাণটা কম। ক্রাইম সব এরিয়াতে কম বেশি থাকে, কিন্তু কোনগুলো ফিজিক্যালি দেখা যায়, কোনগুলো আপনাকে হয়তো বা ওইরকম ভাবে ক্ষতিগ্রস্ত নাও করতে পারে। সুতরাং যদি কোন এরিয়াতে অপরাধ প্রবণতা বেশি থাকে, তাহলে আমরা দেখি যে এরকম মানুষ এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন করে। এটা গ্রাম থেকে শহরে হইতে পারে, আবার শহর থেকে গ্রামে হইতে পারে। এটা আপনার একটা গুরুত্বপূর্ণ কারণ মানুষের মাইগ্রেট করার। তারপরে পরবর্তী দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ক্রপ ফেইলার। অনেক সময় যদি এরকম আমরা দেখি যে ১৯৭৪ সালে যখন আমাদের দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়, তখন আমরা দেখি যে ওই সময়টা বাংলাদেশে খাদ্য উৎপাদন একেবারে ঘাটতি ছিল। তো মানুষ এই খাদ্যের কারণে এক জেলা থেকে অন্য জেলায়, এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট করেছে। আমরা দেখছি যে চাঁদপুর থেকে আমাদের বাড়ি থেকে কিছু মানুষ, যেহেতু অনেক বড় বাড়ি ছিল, ওইখান থেকে কিছু মানুষ এই সিলেটে মাইগ্রেট করছে স্থায়ীভাবে। তারা ওইখান থেকে কিন্তু ওভাবে ফিরে আসে নাই। পরবর্তী তাদের উত্তরাধিকারী যে সম্পত্তি এখানে ছিল, ওই সম্পত্তির পারপাসে তারা আসছে। এখান থেকে পরে এগুলো বিক্রি করে তারা চলে গেছে। কারণ দীর্ঘদিন তারা ওইখানে বসবাস করার কারণে ওই এরিয়াটা তাদের মতো করে হয়ে গেছে, বা তাদের গ্রহণযোগ্যতা, ওইখানে তাদের থাকার সুযোগ সুবিধা বেশি মনে করে তারা ওখানে চলে গেছে। তো আমরা দেখছি যে ৭৪ দুর্ভিক্ষ আমার এরিয়াতে যেভাবে প্রভাবিত করছে, যেহেতু আমাদের এরিয়াটা নদীমাতৃক ছিল। ওই সিলেট তো ওরকম আর নদীমাতৃক না। তো ওইখানে ফসল উৎপাদনটা এতভাবে ফল করে না যেটা আমাদের এরিয়াতে যেভাবে করছে। তো এটা হচ্ছে একটা বড় ব্যাপার, যে যদি আপনার এই ফসল যদি নষ্ট হয়ে যায়, যদি অভাব দেখা দেয়, তাহলে মানুষ এক এরিয়া থেকে অন্য এরিয়াতে স্থানান্তর হয়। আমরা দেখেছি এরকম যে কিছু মানুষ যদি এই তার নাম কি বল, যশোরে, বৃহত্তর চিটাগং থেকে, বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর এসব এরিয়া থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক মাইগ্রেট করছিল যশোর একটা এরিয়াতে, এবং ওটাকে ওরা চাঁদপুর বা কুমিল্লা এই এরিয়া বলে ডাকে। ওখানে প্রচুর লোক বসবাস করে এবং তারা ওই ৭৪ পরবর্তীতে মাইগ্রেট করছে। যশোর বা ওই এরিয়াতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়, বা তার আগে পরে তারা অনেকে মাইগ্রেট করছে সেখানে। তার মানে মাইগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার যদি ফসলগুলো উৎপাদন নষ্ট হয়ে যায়, অভাব বা দুর্ভিক্ষ দেখা দেয়, এইরকম সমস্যার কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট করে। পরবর্তী যে কারণটা আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা বলা হচ্ছে ড্রপ, মানে খরা। যদি খরা হলে মানুষের মনে রাখতে হবে ফসল উৎপাদন নষ্ট হয়ে যায়, মানুষের
পৃথিবীর শুরু থেকেই মানুষের জীবিকা নির্বাহের জন্য কৃষিভিত্তিক মানুষের জীবন। এখনো সারা পৃথিবীতে মানুষ কিন্তু কৃষিভিত্তিকই উল্লেখযোগ্য অংশ। যদিও আমরা দেখি ইন্ডাস্ট্রি মানুষের চাহিদা পূরণ করার ক্ষেত্রে বা চাহিদা বৃদ্ধি পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমরা দেখবো যে উন্নত বিশ্বে কিন্তু খামার ভিত্তিক যাদেরকে আমরা বলবো ফার্মার। যদি ইউরোপের অনেক দেশের দিকে তাকান তাহলে সেখানে দেখবেন যে ওই এলাকাতে যারা ফার্মার বা কৃষক তাদের কিন্তু ব্যাপক সম্মান এবং তারা ওই এরিয়া কিন্তু মানে খুব প্রভাব বিস্তারকারী, অনেক সম্পত্তির মালিক তারা। এখানে ফার্মার বলতে আমরা যেরকম কৃষক বলতে ফার্মার বলি, ওইখানে কৃষকদেরকে ফার্মার বলে, কিন্তু ওই ফার্মার আর আমাদের ফার্মারের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে। ফার্মার বলতে এখানে বিশাল মানে ওদের টনাটনে সম্পত্তি হয়, গবাদি পশু থাকলে হয়তো বা কয়েকশো আছে এরকম ধরনের। বাইরে যদি আপনি ফার্মারের কথা বলেন, আমার এক শিক্ষক যখন আমেরিকা গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনার বাবা কি করেন বা এভাবে, সে বলছে আমার ফাদার ইজ এ ফার্মার, আমার বাবা একজন কৃষক, মানে ফার্মার সে বলছে আর কি। তো ফার্মার বলতে তারা তাদের হিসাবে মূল্যায়ন করে। আমরা দেখি যে এখনো কিন্তু এই কানাডাতে বা অন্য দেশে প্রচুর কৃষি মানে ফার্ম এটাকে খুব গুরুত্ব তারা দিচ্ছে, কারণ এটার উপরেই মানুষ জীবনযাপন করে। আপনি যত কিছুই করেন, আমরা যত কাজই করি না কেন, এই প্রত্যেকটা ইয়ার পিছনে কিন্তু আমাদের মূল একটা উদ্দেশ্য থাকে আমাদের খাবার। তো এটা বলতে যদি খরা কোনো এলাকায় যদি খরা বা এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে এক এরিয়া থেকে অন্য এরিয়ায় মানুষ মাইগ্রেট করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ফ্লোডিং মানে বন্যা। এরকম যেসব এরিয়াতে ক্রমাগত বন্যা, সিডর আইলে এর ধরনের সমস্যাগুলো হয়, ওইসব এরিয়া থেকেও কিন্তু কিছু মানুষ মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যায়। যেসব এরিয়াতে এই বন্যা বা এই ধরনের সমস্যাগুলো সাধারণত দেখা যায় না বা কম হয়, কারণ মানুষ ফ্লোডিং বা বন্যার সাথে শুধুমাত্র যে খাবারের ঘাটতি দেখা দেয় তা না, অন্যান্য সমস্যাগুলো দেখা দেয়। মানুষের জীবনের যে মৌলিক পাঁচটা চাহিদা, খাদ্য থেকে শুরু করে তাদের চিকিৎসা সমস্যা যেগুলো দেখা দেয়, বাসস্থানের সমস্যাগুলো দেখা দেয়। কারণ বন্যা বা এই ধরনের সমস্যাগুলোতে আপনাদের এই বিষয়গুলো কিন্তু নষ্ট করে ফেলে। আপনারা মানে যে বাসা বাড়ি সেটা নষ্ট করে ফেলে বা বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব হয়। তো এই কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট করে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে প্রভার্টি, যে দারিদ্র বা অভাব, এটার কারণে কিন্তু মানুষ মাইগ্রেট করে। আমরা ইতিমধ্যে মোটামুটি আমাদের আলোচনায় এই কথাগুলো চলে আসছে যে প্রভার্টির কারণে বা দারিদ্র্যের কারণে মানুষ গ্রাম থেকে বিশেষ করে শহরে মাইগ্রেট করে, বা যেসব এরিয়াতে কাজ বেশি বা ওইসব এরিয়াতে মানুষ অনেকটা স্থায়ীভাবে মাইগ্রেট করে। কারণ এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম, যেমন ৭৪ দুর্ভিক্ষে আমি আমার দাদার কাছে শুনেছি যে এরকম মানুষ মাইগ্রেট করে এক জেলা থেকে অন্য জেলা চলে গেছে। তার মানে মাইগ্রেশনের এটা খুব একটা গুরুত্বপূর্ণ কারণ দারিদ্রটা। আর লাস্টে আমরা যে এখানে যে একটা কারণ আলোচনা শেষে ওয়ার বা যুদ্ধের কারণে মানুষ এক এরিয়া থেকে অন্য এরিয়াতে বা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে। তো আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে পৃথিবী কিন্তু এরকম ডিভাইডেড ছিল না। এতটা মানে রাষ্ট্রভিত্তিক এত কঠিন ইয়ার মধ্যে কিন্তু মানুষ ছিল না। মানুষ যেসব এক দেশে সমস্যা হলে মানুষ অন্য দেশে চলে যেত। আজকের মতো এতটা রেস্ট্রিকশন ছিল না মানুষের রাষ্ট্রভিত্তিক, যে এখানে একেবারে কাঁটাতারের বেড়া দিয়ে থাকা, সেনাবাহিনী দিয়ে প্রত্যেকটা এরিয়াতে পাহারা দিয়ে রাখা, এই এতটা রেস্ট্রিকশন আজ থেকে 100, 150, 200 বছর আগে ছিল না। বা আপনি যদি মনে করেন যে প্রথম বিশ্বযুদ্ধের আগেও এরকম রেস্ট্রিকশন ছিল না। মানুষ সহজে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারতো তাদের সীমান্ত পার হয়ে প্রয়োজনে, বা আবার তারা ফিরে আসতো বা ওখানে গিয়ে তারা বসবাস করতো, এরকম ছিল। তো একটা যখন এই বিভিন্ন কারণে যদি কোনো এরিয়াতে ওয়ার বা যুদ্ধ শুরু হয় তাহলে সেখান থেকে মানুষ মাইগ্রেট করতে পারে। আমরা যদি বলি যে আমাদের দেশে যে বর্তমানে রোহিঙ্গারা আছে তারা মায়ানমার থেকে আমাদের দেশে চলে আসছে, তো সেটা যদিও এক পেশি তাড়না বা এক ধরনের যুদ্ধ যদি বলি, যে সরকার তাদের বিরুদ্ধে নিরীহ মানুষের উপরে এক ধরনের যুদ্ধ বা অত্যাচার চালাইছে, তারা ওই কারণে মায়ানমার থেকে আমাদের সীমান্তের মধ্যে ঢুকছে। তাহলে মানে এটা কিন্তু কম না, প্রায় কত লক্ষ, 10-12 লক্ষ লোক তখন আমাদের দেশে ঢুকছিল। এখন তো সংখ্যা সেটা অনেক আরো কয়েক লক্ষ বৃদ্ধি পেয়েছে। তার মানে ওয়ার বা এই ধরনের যুদ্ধটা কিন্তু মাইগ্রেশন একটা কারণ। আমরা 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ আমাদের দেশে হলো, আমরা সেই সময় দেখছি যে আমাদের বাংলাদেশ থেকে কিছু মানুষ মাইগ্রেট করে কিন্তু ইন্ডিয়া চলে গেছে, এবং ইন্ডিয়াতে কিন্তু তারা অনেকে স্থায়ীভাবে বসবাস করে এখনো। তারা অনেক কেউ ফিরে আসেনি, আবার অনেকেই ফিরে আসছে, আবার কিছু লোক ফিরে আসেনি। তার মানে যুদ্ধ হচ্ছে বা ওয়ার হচ্ছে মাইগ্রেশনের একটা কারণ। নিরাপত্তাহীনতার ভয়ে মানুষ এক দেশ থেকে অন্য দেশে মাইগ্রেট করার চিন্তা ভাবনা করে। তো মোটামুটি এগুলো আমরা বলতে পারি যে মাইগ্রেশনের কারণ। তোমাদের মধ্যে থেকে কেউ যদি মনে করছে আরো কিছু পয়েন্ট এখানে অ্যাড করা যায়
যে এই বিষয়গুলো হতে পারে মাইগ্রেশনের কারণ। আরো কিছু কারণ থাকতে পারে। এটা তো আমরা শর্ট করে নিয়েছি এখানে। কি মনে হয় যে আর কিছু এড করা যায় কিনা এর সাথে? স্যার একটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে আত্মীয় স্বজনের সাথে বসবাসের প্রত্যাশায় স্যার অনেকে মাইগ্রেশন করে স্যার। জি, আমরা দেখি যে আমাদের দেশে অনেক সময় কারো ছেলে মেয়েরা হয়তোবা দেশের বাইরে বসবাস করে। বিশেষ করে ইউরোপে অনেকে বসবাস করে, আমেরিকায় বসবাস করে। তো আমরা দেখি যে বৃদ্ধ বয়সে পিতামাতা বা তাদের ভাই বোনকে তারা নিয়ে যাওয়ার চিন্তা করে। যে এই নিয়ে যাওয়ার চিন্তা করার পিছনে শুধু কারণ এটা না যে আমি আমার আত্মীয়ের সাথে বসবাস করব। অনেকে ভাবে যে ওইখানে চিকিৎসা ভালো, নিরাপত্তা ভালো, কেউ কারো ক্ষতির চিন্তাটা করে না, খুব সবকিছু সিস্টেমেটিক ওয়েতে চলে। এই জন্য তারা মাইগ্রেট করার চিন্তা করে বা পিতামাতার সঙ্গ দেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তারা আত্মীয়ের সাথে থাকার জন্য মাইগ্রেট করে। যেমন আমরা এটা দেখি, আমরা এখানে উদাহরণ দিয়ে বলতে পারি, ছেলে লেখাপড়া করার পরে হয়তোবা শহরে চাকরি করে। তখন তার পিতামাতা বা ছোট ভাই বোনেরা অনেক সময় স্থায়ীভাবে বসবাস করার জন্য গ্রাম থেকে শহরে চলে আসে। বা ছেলে হয়তোবা বাড়ি হচ্ছে ঢাকা, ছেলে চাকরির সুবাদে থাকে চিটাগং। হয়তোবা পিতামাতা সবার চিটাগং চলে গেল। সে তার জীবনের পরবর্তী ৩০-৩৫ বছর যে চাকরি করে ওইখানে থাকে। এমনও হয় যে অনেক সময় যে যেখানে চাকরি করে ওই জায়গায় তারা পার্মানেন্ট রেসিডেন্ট তৈরি করে নেয়। আর তারা কখনো ব্যাক করে আসে না। যদি তাদের পুরাতন রেসিডেন্টে ওইরকম কিছু না থাকে তাদের। এটা আমরা লক্ষ্য করেছি যে মাইগ্রেশনের এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। আর কোন বিষয় যদি কারো এড করা থাকে? আমরা এখানে রাজনৈতিক এবং ধর্মীয় কারণ এটা আলোচনা করতে পারি যে রাজনৈতিক কারণ বা ধর্মীয় কারণে মানুষ অনেক সময় এক দেশ থেকে অন্য দেশে বা এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট করে। যদি আপনি এমন কোন এরিয়াতে বসবাস করেন সেখানে যদি উগ্রবাদী ধর্মীয় লোক বসবাস করে, সে যে কোনো ধর্মের হইতে পারে। আমরা উগ্রবাদী বলতে শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মকেও এখানে মেনশন করতে চাই না। যে কোনো লোক যদি উগ্রবাদী হয়, সে যে ধর্মেরই হোক না কেন, যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট করতে পারে। বা রাজনৈতিক কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন করে। মোটামুটি ভাবে এটুকু হচ্ছে আমাদের মাইগ্রেশনের কারণগুলো আমরা এখানে আলোচনা করলাম। আমরা ওপেন ডিসকাশনে যেতে চাই যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখানে, এই লেকচারের উপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে আমরা সেটা ওপেন ডিসকাশন করতে পারি এখানে। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের তো আর কোনো কথা নেই। কারো কোনো কথা আছে কিনা যে এই কোনো পয়েন্ট আলোচনার ব্যাপারে? যদিও টপিকটা একেবারে সহজ, আমার মনে হয় না আপনাদের ওইরকম সমস্যা হওয়ার কথা। বুঝতে পেরেছি স্যার, সহজ ছিল। তার মানে কারো কোনো প্রবলেম নাই? না জি স্যার, না প্রবলেম নাই। ওকে, ফাইন। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমাদের আগামীকাল আবার ইনশাআল্লাহ সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।